আজ রাত ৮টা পর্যন্ত নিজেকে অবিবাহিত আর সিঙ্গেল বলে দাবি করা জিমিন এখন বিবাহিত। পবিত্র সম্পর্ক বিয়ে নামক বন্ধনে সে আবদ্ধ। নাম না জানা কোনো এক পুরুষের সাথে সে বিবাহ নামক অটুট বন্ধনে বেঁধে গেছে। নাম না জানা পুরুষ বললে ভুল হবে, নাম তো তাকে বলা হয়েছিল কবুল বলার আগে, কিন্তু সে তখন মনের মধ্যে দমিয়ে থাকা রুদ্ধশ্বাস ফেলতে ব্যস্ত ছিল। হৃদয়ের আকুলতা হাহাকার তাকে গ্রাস করে ফেলেছিল। চোখের সামনে ভেসে উঠছিল সেই হৃদয়হীন পুরুষ সুগার মুখশ্রী। নিজের ওপর ধিক্কার জানাচ্ছে জিমিন। কিভাবে সে এমন পুরুষকে চেয়ে ফেলেছিল যে কিনা তার প্রতি বিন্দুমাত্র দায়িত্ববান নয়। কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেছে। হয়তো একেই বলে কিসমত, বিধান। জিমিন পণ করলো সে আর ওই লোকের জন্য চোখের পানি ফেলবে না, মেনে নেবে তাকেই যে এখন তার মেহরাম, তার স্বামী। জিমিন, জামাই আসছে তোর রুমে, ঠিকঠাক করে বস, দরকার পড়লে চোখে মুখে পানি দে। জানি তোরা দুইজন একে অপরকে না দেখেই বিয়ে করে ফেলেছিস, কিন্তু বিশ্বাস কর মা আমার, তুই অনেক সুখে থাকবি। ছেলে অনেক ভালো, ছেলের বাবা তোর আব্বুর পূর্ব পরিচিত, তাই তো তারা হুট করেই বিয়ের কথা বললেও না করতে পারেনি। জিমিন তার মায়ের কথা শুনল নিঃশব্দে, কিছুই বলল না সে। চুপচাপ উঠে ওয়াশরুমে চলে গেল। এমন নয় যে সে তার মা বাবার প্রতি রাগ বা অভিমান করেছে, কিন্তু তাও যে তার মায়ের কথার পরিপ্রেক্ষিতে কোনো কথা বলতে আর ইচ্ছে করলো না। মন কেমন বিষিয়ে গেছে, বুকের মধ্যে ধুকপুক করছে এই কথাটা শুনে যে তার সত্য বিবাহিত স্বামী তার রুমে আসছে। দরজার উল্টো পিঠে মুখ করে বিছানায় বসে আছে জিমিন। হুট করেই ছিটকানি লাগানোর আওয়াজ শুনেই জিমিন শাড়ির আঁচল খামচে ধরলো। চোখ বন্ধ করে জোরে প্রশ্বাস টানতে লাগলো, যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। ঘামছে প্রচুর। এত কিছুর মধ্যে শুনতে পেল এক ভরাট কণ্ঠ, আসসালামু আলাইকুম। জিমিন চমকে উঠল, সাথে বিস্ময় ছেয়ে গেল মুখশ্রীতে। এ তো তার চিরচেনা কণ্ঠ, সেই হৃদয়হীন পুরুষের কণ্ঠ যাকে নিয়ে সে ভাববে না ভেবেছে। না, এটা মনের ভুল। নিজেকে শান্ত করার চেষ্টা করে চোখে মুখে হাত বুলালো। অন্তর কেমন ভারী হয়ে আসছে, চারদিকে বাতাস শান্তহীন। জিমিন পেছনে ফেরার আগেই আবারও ভেসে আসলো কয়েকটা বাক্য। মিসেস জিমিন মি নিয়ঙ্গি সুগা, সালামের উত্তর কি আজ পাবো না? কি এক ব্যাকুলতা সৃষ্টি হলো জিমিনের মনে। চিত্ত বিমূঢ়, ফট করে পিছনের দিকে তাকালো। আর তাকাতেই হুশ উড়ে যাওয়ার কথা। হালকা নীল রঙের পাঞ্জাবি সালোয়ার পরিহিত তার সেই হৃদয়হীন পুরুষ দাঁড়িয়ে আছে, যার নজর তার দিকেই সীমাবদ্ধ। ঠোঁটের কোণে কেমন এক তৃপ্তির ছোঁয়া। জিমিনের চোখ মুখ বিস্ময়ে অভিভূত, মেরুদণ্ডে শীতল স্রোত। এই মানুষটা এখানে কি করছে? কেনই বা সে এখানে? প্রশ্নের ভেলা আর তীব্র অভিমান রাগের সমন্বয় ঘটে জিমিনের মস্তিষ্কে। হিংস্র বাঘিনীর ন্যায় তেড়ে যায় সুগার দিকে। ক্রুদ্ধ রূপ মেটার তেড়ে গিয়ে সুগার বুকে নিজের হাতের ঝড় তোলে। ফুপিয়ে কাছে জিমিন, সাথে আহাজারি শোনাচ্ছে সে বাচ্চাদের মতো। এখন এসেছেন কেন? চলে যান, চলে যান বাজে লোক। আমার বিয়ে হয়ে গেছে, এখন নিশ্চয়ই খুশি আপনি। বদলোক, আমার মনে ভালোবাসার বীজ রোপণ করে এখন সেই বাড়ন্ত গাছ কাটতে এসেছেন। কেন করলেন আপনি এরকম সুগা? সুগার বুকে পড়ে অবিরাম ধারায় কেঁদে চলেছে জিমিন। হাতের মুঠোয় ঘাপটি মেরে ধরে রেখেছে সুগার বুকের পাঞ্জাবির অংশ। চোখের পানি নাকের পানি এক অবস্থা জিমিনের। সুগা স্তব্ধ, সাথে খুশিতে আত্মহারা। তার বুকের ওপর লেকিয়ে থাকা মায়াবিনী তাকে অসম্ভব ভালোবাসে। অপ্রকাশ্যে প্রকাশিত মেয়েটি অনুভূতি সুগাকে প্রচন্ড সুখের আবেশে তলিয়ে নিয়ে যাচ্ছে। সুগা তৃপ্তির হাসি ফুটিয়ে জিমিনের মাথায় হাত রাখলো। আদুরে ছোঁয়া পেয়ে জিমিন আরো মিহিয়ে গেল। কান্নার জায়গায় ফুপাচ্ছে মেয়েটা। নিজের বরকেই চলে যেতে বলছো জিমিন? ভেরি ব্যাড। বর? একটু আগে আমি তোমায় কি নামে সম্বোধন করলাম, রিমেম্বার? জিমিন ভ্রু কুঁচকে সুগার থেকে কিছুটা সরে দাঁড়ালো। মনে করার চেষ্টা করলেই সুগার সেই কাঙ্ক্ষিত বাক্য মনে পড়ে, মিসেস জিমিন মি নিয়ঙ্গি সুগা। তার মানে তার বর অন্য আর কেউ নয়, বরং তার এই হৃদয়হীন পুরুষ। ভাবতেই মনের কোণে সৃষ্টি হলো ভালো লাগার বন্যা, কিন্তু পরক্ষণেই রাগ হলো।
বিছানা থেকে বালিশ নিয়ে ছুঁড়ে দিল সুগার দিকে। সুগা তা ক্যাচ করে হেসে উঠল। জিমিনের সান্নিধ্যে অগ্রসর হতে হতে বলল, কিভাবে ভাবলে আমি তোমায় এমনিই ছেড়ে দেব? আমার জীবনের প্রথম অনুরাগের অনুভূতি তুমি। যেমন তুমি হুট করেই আমার জীবনে আগমন ঘটিয়েছো, ঠিক তেমনি আমিও তোমার জীবনের নিজের আধিপত্য প্রতিষ্ঠা করলাম। মেয়ে দেখতে এসেই বিয়ে করলাম, মাকে বোঝালাম, কাজের জন্য অপেক্ষা করলাম শুধু তোমার ওই বিস্ময় রূপ দেখবো বলে। কিন্তু এখানে এসে দেখি মেয়ে তো বিরহে দেবদাসী। জিমিনের কোমরে হ্যাচকা টান মেরে নিজের সাথে মিশিয়ে ফেললো সুগা। জিমিন কেঁপে উঠল, বুক ধড়ফড় করছে তার। এতক্ষণ যার বিরহে কাতর ছিল মন, এখন তার ছোঁয়াতেই শরীর কেমন। সুগা ঝুঁকে পড়ে জিমিনের মুখের কাছে, সামনের চুল কানের পিছে গুজে দিয়ে জিমিনের গালে আলতো হাতের স্পর্শ করতেই জিমিন নতজানু হয়ে যায়। ঠোঁট নাড়িয়ে কাপা কণ্ঠে বলে, ছাড়ুন আমায় বাজে লোক, আমায় কাঁদিয়ে কষ্ট দিয়ে এখন আদিক্ষেতা দেখাতে এসেছে। আদর দিয়ে পুষিয়ে দেব। ঘোর লাগা কণ্ঠ জিমিনের কানে আসতেই জিমিন চোখ খিচে বন্ধ করে। কান গরম হয়ে উঠেছে। সুগার পাঞ্জাবি আঁকড়িয়ে ধরলো। জিমিনের এমন মুভমেন্ট অত্যন্ত সূক্ষ্মভাবে উপভোগ করলো সুগা। কিছুই করলাম না, তাতেই এত নার্ভাস। এই নার্ভাসনেস সত্যি প্রকাশ পাবার আগে চলো দুরাকাত নামাজ আদায় করি। ক্লান্ত শরীরে রুমে প্রবেশ করলো জাংকুক। রাত প্রায় 11টা। খাওয়ার নেই, এখন শুধুই ক্লেশ মুক্ত একটা ঘুম দরকার। সবকিছুর মাঝে রুমে চোখ বুলালো, ব্যাগ সোফায় রাখলো। হুট করেই কিছু একটা নেই, এমন অনুভূতি জাংকুককে আঁকড়িয়ে ধরলো। হুট করেই মস্তিষ্ক জাগার দিল, তে হ্যাঁ তে কোথায় সে? কিছুক্ষণ পর জাংকুকের আজকের সকালের কথা মনে পড়লো। রাগ সংবরণ না করতে পেরে মেয়ের উপরে করা তার ক্রুদ্ধ ব্যবহারের কথা স্মরণে আসলো। চোখ মুখ কুচকে এক হাত কোমরে রেখে অন্য হাতের বৃদ্ধা আঙ্গুল কপালে ঘষলো সে। চোখের চশমা খুলে টি টেবিলে রাখলো। ততপর দ্রুত গতিতে বেরিয়ে গেল রুম থেকে। ফাঁকা রুমে দম বন্ধ লাগছে তার। কিছুদিনের মধ্যেই মেয়েটার অস্তিত্ব জাংকুকের অভ্যাসে পরিণত হয়েছে। চোখ দুটো বিদ্রোহ করে বলছে, দেখে দেখতে চাই। তবে কি মেয়েটা জাংকুকের হৃদয় গ্রাস করেছে? না না, একদম না। মেয়েটা শুধুই তার দায়িত্ব। তবে এই অস্থিরতা কিসের? প্রশ্ন মনের কোণে চেপে রাখলো। পদচারণ দ্রুত, এদিকে সেদিকে তাকিয়ে দেখে খুঁজলো, কোথাও বাদ নেই। শেষে এগিয়ে রুমের দরজা ধাক্কাতেই তা খুলে গেল। আর সোজা চোখের সামনেই দেখা মিলল সেই কাঙ্ক্ষিত মানুষটার। শিথিল হলো অন্তর। চেয়ারে বসে পড়ার টেবিলের ওপর মাথা রেখে আরামে ঘুমাচ্ছে জাংকুক দীর্ঘশ্বাস ছাড়লো। হেঁটে তের কাছে গিয়ে মেয়েটার দিকে তাকালো। চোখের কোণ এখনো ভিজে, ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে, চুল খসে পড়েছে শুভ্র মুখে। জাংকুকের কি হলো? হুট করেই কোলে তুলে নিল তেকে। মেয়েটা প্রশস্ত বুকে লুটিয়ে পড়লো। ধীর পায়ে হেঁটে নিজের রুমে প্রবেশ করে বিছানায় শুয়ে দিল তেকে। এর মধ্যেই জাংকুক ফ্রেশ হয়ে এলো। বিরানো দরজায় কেউ নক করলো। ঘড়িতে তখন 11:40। কে এলো এখন? দরজা খুলতেই দেখলো কিছু দাঁড়িয়ে আছে, হাতে ট্রে। জাংকুক কিছু বলার আগেই তিনি বললেন, এত রাতে বিরক্ত করতে চাইনি বাবা। আসলে মেয়েটা সকালে থেকেই সেরকম কিছু খায়নি। বুঝিয়ে ধমক দিয়েও লাভ হয়নি। রাতের খাবারটাও খেলো না। তোমায় ওকে আনতে দেখলাম, তাই খাবারটা নিয়ে এলাম। একটু ওকে বুঝিয়ে সুজিয়ে খাইয়ে দেবে? বাবা কিছুদিন আগেই জ্বর থেকে উঠলো। এখন না খেয়ে ঘুমালে যদি শরীর খারাপ করে? সমস্ত কথা শুনে জাংকুক একটু অপ্রস্তুত হয়ে পড়লো। তেকে কোলে নিয়ে আসার দৃশ্য যিশু দেখেছে। কথাটা বুঝতে পেরেই জাংকুক খানিক লজ্জিত হলো। হ্যাঁ, আমি ওকে খাইয়ে দেব খালাম্মা, আপনি চিন্তা করবেন না। যিশু হাসলো। ট্রে জাংকুকের হাতে তুলে দেয়। জাংকুকের মাথায় হাত রেখে মুচকি হেসে বলে, আমার দেখা 10 বছরের জাংকুক আজ এত বড় হয়ে গেছে, ভাবতেই অবাক লাগে। আমার একমাত্র সম্পদ তোমার হাতে তুলে দিয়ে আমি ভীষণ খুশি, চিন্তামুক্ত। আমার দোয়া সব সময় তোমাদের সাথে।
রাঘব মৃদু হাসলো। অনেকদিন পর কেউ মাথায় হাত রেখে দোয়া দিল। ব্যাপারটা অনন্য। দরজা বন্ধ করে টেবিলে খাবার রাখলো। তেয়ের দিকে তাকালো। এবার মেয়েটাকে জাগাতে হবে। গুড নাইট ওয়াইফি। কোলবালিশের অভ্যাস দ্রুত দূর করতে হবে। বিবাহিত পুরুষ হয়েও অবিবাহিতের মতো রাত পার করছি, আর সময় দিচ্ছি অপর পাশের রূপসীকে। খুব জলদি দেখতে চাই তোমায়, আরো একবার ছুতে চাই মিসেস মিনিয়ঙ্গিকে। মেসেজটা দেখা মাত্রই জিমিনের গাল দুটো লাল হয়ে আসে। ফোনটা চটজলদি বালিশের তলায় রেখে মুখ গুজে দেয় বালিশেই। ইস, এই লজ্জা সে রাখবে কোথায়? মনে পড়ে যায় আজকের মধুর স্মৃতি। নামাজ আদায় করে জিমিন সবে বসেছে সোফায়। সুগা দোয়া শেষ করে আচমকা জিমিনের কোমর আঁকড়ে ধরে দাঁড় করায় সম্মুখে। আনমনা জিমিন চমকে উঠল, চিত্ত রঞ্জন হলো। কিছু সময় নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে আপাতমস্তক পরখ করে পাঞ্জাবির পকেট থেকে বের করলো ছোট্ট ডায়মন্ডের নজবিন। আলতো হাতে তা পরিয়ে দিল জিমিনের নাকে। তারপর জিমিনকে আয়নার সামনে দাঁড় করিয়ে তার কোমর আঁকড়ে ধরে থুতনি রাখে জিমিনের কাঁধে আলতো স্বরে বলে, নাও পারফেক্ট, একদম বউ বউ লাগছে, আমার বউ। বউ শব্দটি জিমিনের মনে সৃষ্টি করলো এক অজানা সুখ। লজ্জায় মাথা নত করে ফেললো সে। লাজুকতায় ভর করেছে জিমিনের মুখমণ্ডল। ঠোঁটের কোণে থাকা শুকনো মিষ্টি হাসিটা চোখ এড়ালো না সুগার। ভাবতেই ভালো লাগছে, সামনের রমণী তার, শুধুই তার, একান্ত তারই। চোখ গেল জিমিনের কানের পাতায় কালো কুচকুচে তিলে, যা অতিরিক্ত মাত্রায় আকর্ষণ করলো সুগাকে। ছুঁয়ে দিতে মন চাইছে সেই আকর্ষণকারী তিলটাকে। সুগার আখি জোড়ায় নেমে এলো ঘোর। নিজের প্রিয়তমাকে সামনে পেয়ে একটুখানি ছুঁয়ে দেওয়ার বাসনা কার না হয়, আর একটু ছুঁয়ে দেওয়ার দোষের নয়। সুগা জিমিনকে সামনে ফেরালো, হাত উঠিয়ে মেয়েটার থুতনি ধরে নত মস্তিষ্ক সোজা করলো। চোখে চোখ রাখার সাহস জিমিনের নেই, তাই মাথা উঁচু করে থাকলেও চোখ নামিয়ে রেখেছে। কিন্তু তা ঠিক সুগার পছন্দ হলো না। গমগমে স্বরে বলল, তাকাও আমার দিকে জিমিন। এতটা কুৎসিত তো আমি নই যে আমার দিকে তাকানো যাবে না। সুগার কথা মনে লাগলো জিমিনের। চোখ তুলে তাকায় সুগার দিকে, দেখে লোকটা মিটমিটে হাসছে। সেই হাসির মধ্যে রয়েছে দুষ্টুমি। হয়তো জানতো এরকম কথায় জিমিন তাকাবে। ছুতে চাই তোমায়, পাবো অনুমতি? জিমিন যেন লজ্জায় মিশে যাবে মাটিতে। বুক ধক করে উঠছে তার, হাত পা কেমন অসাড় হয়ে আসছে। সুগা এটা প্রশ্ন করলো নাকি তাকে লজ্জার সাগরে ডুবিয়ে মারার এক চেষ্টা? মুখ থেকে একটা টু শব্দ বের করলো না জিমিন। চোখ বন্ধ করে আছে সে। সুগা এই নীরবতাকে সম্মত হিসেবে মেনে নিল। খুবই সংগোপনে নিজের ঠোঁট ছোঁয়ালো জিমিনের কানে সেই কাঙ্ক্ষিত দিলে। তারপর আবার তাকালো জিমিনের পানে। মেয়েটি শক্ত করে শাড়ির আঁচল চেপে ধরে আছে। তা দেখে সুগা মুচকি হাসলো। তারপর চোখ গেল তার মায়াবিনীর কাপা কাপা ঠোঁটের উপর। উত্তেজনা কাজ করলো সুগার মাঝে। পবিত্র ছোঁয়ায় দেরি কিসের? মাথা নোয়ালো, আলতো ভঙ্গিতে নিজের অধর মিশিয়ে ফেললো জিমিনের কম্পনত ঠোঁটে। সময় নিল চুম্বনে। গাঢ় রং ধারণ করেছে সেই চুমো। জীবনের প্রথমবার কোনো নারীকে এত কাছ থেকে ছুঁয়ে দিচ্ছে সুগা। আর জিমিনও এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া এত কাছ থেকে পাচ্ছে। জিমিন খামছে ধরেছে সুগার বুকের কাছের পাঞ্জাবি। কোমরের বন্ধন দৃঢ় হলো। আঙ্গুলের শক্ত বাজে রয়েছে জিমিনের নরম দেহ। সময় বহিল নিজের মতো। কপালে কপাল ঠেকালো সুগা। দুজনেই বেশ হাঁপাচ্ছে, প্রশ্বাস টানছে দ্রুততার সাথে। কিছু সময় পর সুগা তাকালো জিমিনের মুখশ্রীর দিকে। গাল দুটো আস্ত টমেটো লাগছে। সুগা ঠোঁট চেপে হাসলো, জড়িয়ে ধরলো জিমিনকে নিজের বুকের সাথে। চেপে ধরলো জিমিনের মস্তক। জিমিনও চুপ করে শুনতে লাগলো তার প্রিয় মানুষের হৃদস্পন্দন। সুগা লাগামহীনভাবে বলল কিছু কথা। তোমার মা, মানে আমার শাশুড়ি মা, আজ আমায় এখানে থাকতে রিকোয়েস্ট করেছে। কিন্তু বিশ্বাস করো জিমিন, আমি যদি আজ রাতে এখানে থেকে যাই তাহলে আমি প্রতি রজনীতে তোমাকে চাইবো। যেহেতু তোমার পরীক্ষার পর আমাদের আনুষ্ঠানিক বিয়ে, তারপর তোমায় ঘরে তুলবো নিজের। ততদিনে এই আশা আমার দ্বারা করো না। রোজ আসবো জামাই আদর খেতে, নিজেও আদর করে যাব আমার এই ছোট্ট বউটাকে। আর তার আদরের আশায় আমিও থাকবো। আজ আসি। I will see you soon.
কথাটা বলে জিমিনের কপালে ডিপলি একটা চুমু এঁকে বেরিয়ে গেল সুগার রুম থেকে। জিমিনের মা বাবা বড় ভাই সবাই তাকে জোর করেও থামাতে পারেনি। খুবই নম্রতা ভদ্রতার সাথে তাদের বলে গেছে সে আবার আসবে। এদিকে জিমিন বিমূঢ়। কি বলে গেল লোকটা তাকে? 10 মিনিট ধরে জাংকুক শুধুই অপলক দৃষ্টিতে দেখে চলেছে নিন্দায় নিমজ্জিত তেকে। পাশের টেবিলে রাখা খাবারের প্লেটের দিকে একবার তাকিয়ে রুদ্ধশ্বাস ছাড়লো। এতক্ষণ সে ভাবছিল তেকে জাগ্রত করবে কিভাবে। চশমা নাকের ডগা হইতে তর্জনী আঙ্গুল দিয়ে উপর দিক ঠেলে উঠে দাঁড়ালো। তের পাশে বসে তার মাথায় হাত রাখলো জাংকুক। কয়েকবার আওয়াজ দিল আলতো কণ্ঠে, তে তে ডিনার করবে, উঠো। তে সে তো যেন বেহুশ। জাংকুক মৃদু শ্বাস ছাড়ে, তারপর তের কানে হাত রেখে বেশ জোরে ঝাঁকায় মেয়েটাকে। এবার মিহিভাবে তাকায় তে, ঠোঁট উল্টিয়ে ঘুমের ঘোরে বলে, আমার স্বপ্নেও এসে হাজির বদলোক। জান বলছি আমার স্বপ্নে আপনার প্রবেশ নিষেধ। জাংকুক যেন আকাশ থেকে পড়লো। খোলা চোখে স্বপ্ন দেখছে নাকি মেয়েটা? কারণ তে হালকাভাবে চোখ খুলে তার দিকেই তাকিয়ে আছে। তবে কি তে ঘুমের ঘরকে স্বপ্ন ভাবছে? জাংকুক হালকা ধমকে সরে বলল, এই ইডিয়েট, খোলা চোখে স্বপ্ন দেখছো? ওঠো, ডিনার করবে। তে এবার ভ্যা করে কেঁদে ওঠে। অশ্রুহীনা কান্না যাকে বলে। জাংকুক ভড়কে যায়। তে অভিযোগের মিশ্রণে ঠোঁট কাঁপিয়ে বলে, স্বপ্নে এসব বকছেন? সবসময় ধমক দেন আমাকে, কথা বলবো না। আজ সকালেও আমায় ভুল বুঝে বকেছেন। বাজে আপনি, ভীষণ রকম নির্দয়। এতক্ষণে জাংকুক বুঝতে পারে মেয়েটা তার উপর অভিমান করেছে, তীব্র অভিমান। তাই তো জাংকুককে স্বপ্নেও কল্পনা করতে চাইছে না সে। এখন জাংকুকের বেশ মজা লাগছে। অবশ্য অন্তরের কোথাও অনুশোচনাও কাজ করছে। আজ সারাদিন শুধু মেয়েটাকে নিয়ে ভেবেছে সে। দীর্ঘশ্বাস ফেলেছে নিজের উপর। পলক ফেলতে সর্বক্ষণ তের অশ্রুসিক্ত নয়ন করুণায় ভরপুর মুখশ্রী ভেসে উঠেছে। জাংকুক সময় অপচয় না করে তেকে বাচ্চাদের মতো করে কোলে করে বসিয়ে নিল। মেয়েটার এইরকম বাচ্চা সুলভ আচরণ জাংকুককে আঁকড়িয়ে ধরেছে। এখন শুধু মেয়েটাকে কোনো রকম খাওয়াতে পারলেই কাজ হয়। ছাড়ুন আমায়। তে ঠোঁট উল্টিয়ে জাংকুকের বুকে গুতা মেরে বলল কথাটি। তুমি চাও আমি তোমার স্বপ্ন থেকে বেরিয়ে যাই, তাই তো? তে মাথা জাগায়, মানে সে চায়। তাহলে আমি যা বলবো তাই করতে হবে। করলে চলে যাবেন? হ্যাঁ, এখন আমি তোমায় খাইয়ে দিব আর তুমি ভালো মেয়েদের মতো খেয়ে নেবে, ওকে? তে মাথা জাগায়, তারপর তেকে বিছানায় বসিয়ে প্লেটে ভাত মেখে তেকে খাইয়ে দিতে থাকে। মেয়েটা বসে বসে ঘুমাচ্ছে আর ধীরে সুস্থে ভাত চিবোচ্ছে। মাঝে মাঝে আবার চোখ খুলে সামনে জাংকুককে দেখছে। খাবার খাওয়ার মধ্যে বারবার কেসে উঠছে মেয়েটা। পানি খেয়েও লাভ হচ্ছে না। খাওয়ানো শেষ করে জাংকুক হাত ধুতে যায়। এসে দেখে তে বসা অবস্থায় বালিশে কপাল ঠেকিয়ে ঘুমাচ্ছে। তা দেখে জাংকুক মৃদু হেসে বাম হাতের আঙ্গুলগুলো কপালে ঘষে। জাংকুক ড্রয়ার থেকে একটা কাশি সিরাপের বোতল বের করে। তারপর মেজারমেন্ট করা সেই ছোট্ট কাপে ঔষধ ঢেলে তের পাশে বসে। এক হাতে তেকে আগলিয়ে বলে, তে এই ওষুধ খেয়ে নাও, তারপর ঘুমিয়ে যেও। তে এবার পুরোপুরি চোখ খুলে তাকালো জাংকুকের দিকে, তারপর পাশে রাখা সেই সিরাপের বোতলের দিকে। নাক কুঁচকে মুখে উচ্চারণ করলো, এইটুকু ঔষধে কি হবে? কথা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে তে সিরাপের বোতল ছো মেরে নিয়ে ঢকঢক করে এক নিঃশ্বাসে পুরো বোতল খালি করে দিল। এইদিকে জাংকুক আহাম্মক বনে গেল। চোখ বড় আকার ধারণ করেছে তার, চোয়াল খানিক ঝুলে গেছে। তের পাগলামি দেখে সে নিথর বাক্যহীন। এরপর কি হবে তা ভেবে জাংকুকের মাথায় হাত। ঘড়িতে তখন প্রায় 12:30। সোফায় বসে আছে জাংকুক। শান্ত দৃষ্টি তার বিছানার উপর বাবু হয়ে বসে থাকা তের পানে। মেয়েটা প্রায় 15 মিনিট ধরে জাংকুকের দিকে তাকিয়ে আছে আর মিটিমিটি হাসছে। চোখে তীব্র ঘোর তের। মাঝে মধ্যে আবার ভ্রু নাচিয়ে জাংকুককে বিব্রত করছে সে। জাংকুকের রাগে নাক লাল হয়ে আছে। মনে হচ্ছে মেয়েটাকে ধরে আছাড় দিতে, কিন্তু সে নিরুপায়। মেয়েটার ঘোর যতক্ষণ না কাটবে তার হাত বাঁধা। তে এবার জাংকুকের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে দুষ্ট হাসে। জাংকুক ভড়কে যায়। ইয়াল্লা বলে বাম
বাম হাত কপালে ঠেকায়। তে এবার বিছানা ছেড়ে ধীর পায়ে হেঁটে আসে জাংকুকের কাছে। জাংকুকের একদম সামনে রাখা টি টেবিলের উপর বসে পড়ে আর ঘোর লাগা মিটিমিটি দৃষ্টিতে জাংকুকের চোখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এইদিকে জাংকুক রীতিমতো ঘামছে। তের এইরকম চাহনি মুভমেন্ট তার কাম্য নয়। তে হুট করে হাত বাড়িয়ে জাংকুকের চোখের চশমা খুলে নেয়। জাংকুক হোপ চুকিয়ে যায়। কিছু বলতে নিলে তার আগে তে ধীর আওয়াজে বলে, আপনার চোখগুলো এরকম কেন? কেমন? তের ওরকম কথায় জাংকুক কৌতূহলী হয়ে ওঠে, তাই চট করে জিজ্ঞাসা করে, বিপজ্জনক, নিষ্ঠুর, এক সেকেন্ডে আমায় কনফিউজড করে দেয়। এই চশমার ফাঁক দিয়ে যখন আপনি আমার দিকে তাকান আমার অন্তর দুলে ওঠে। আচ্ছা, আপনি এত সুন্দর কেন? প্রথমে কথাগুলো অত্যন্ত মননীয় স্বরে বললেও শেষের কথাটিতে বাচ্চাদের মতো করে বলে ওঠে। বিড়ার মধ্যে পড়ে যায় জাংকুক। এদিক সেদিক চোখ ফেরায় সে। একটা অস্থির অবস্থার শিকার হয় জাংকুক। তার উপরে তের ঘোর লাগা দৃষ্টি, সব মিলিয়ে যেন কাহিল অবস্থা ছেলেটার। তে এখনো তার দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। জাংকুক বুড়ো আঙ্গুল কপালে ঘষে গলা ঝেড়ে বলে, তে ঘুমাবে চলো, রাত হয়েছে অনেক। কথাটি বলে জাংকুক সোফা থেকে উঠতে নেবে কি তার আগে তে ঝট করে জাংকুকের কোলে বসে পড়ে। তারপর জাংকুকের ডান হাত নিজের বুকের বাঁ পাশের কিছুটা উপরে চেপে ধরে ঠোঁট ফুলিয়ে কাঁদো কাঁদো সরে বলে, এখানে আঘাত করেছেন আমায় আপনি, দয়াহীন পুরুষ। আমার উপর কি আপনার একটু মায়া হয় না? অভিমান করেছি আমি। জাংকুক এবার ভালোভাবে তাকায় তের পানে। এতক্ষণে মেয়েটাকে পর্যবেক্ষণ করলো সে। সাদা ঘেরওয়ালা চুড়িদার, খোলা লম্বা চুল লুটোপুটে খাচ্ছে পিঠে, কপালে এসেও আছড়ে পড়েছে কিছু বেবি হেয়ার। এই সময় মেয়েটাকে জাংকুকের কাছে অত্যাধিক আদরে মায়াময় লাগছে। নেশাগ্রস্ত চোখ মুখ। আজ সকালের বিষয় নিয়ে তে অত্যাধিক শান্তহীন। ঘোরের মধ্যেও তার অভিমানের প্রকাশ পাচ্ছে জাংকুক। জাংকুকের জন্য অভিযোগে ভরপুরকে আনার অন্তর। জাংকুক মেয়েটাকে আঁকড়ে ধরে। আরো অনুশোচনা হচ্ছে। মেয়েটার রাগ ভাঙানো উচিত। নিজের বাঁধনে বন্দিনী বানিয়ে ফেললো মেয়েটাকে। জাংকুক এক হাত উঠিয়ে তের এক গালে রাখলো। আদরে ভঙ্গিতে তের গালে নিজের বুড়ো আঙ্গুল স্লাইড করতে করতে বলল, কিভাবে অভিমান কমবে? তে এবার ঠোঁট কামড়িয়ে হাসলো। দুষ্ট ভঙ্গিতে বলল, নিচে দেখান। কি? আপনার নাচ দেখবো, নিচে দেখান। রেটিং পয়েন্ট দেব আপনাকে। জিতে গেলে মিশির বেবি হলে তাকে আপনাকে গিফট করব। জাংকুক যেন ঠাস করে বেরিয়ে এলো ঘোরের মধ্য দিয়ে। আহাম্মক বনে গেল ছেলেটা। ভ্রু কুচকালো জাংকুক। তার চোখ মুখের ভঙ্গি বলে দিচ্ছে সে তের এমন কথায় অত্যাধিক বিস্মিত। লাইক সিরিয়াসলি মেয়েটা জাংকুককে নিচে দেখাতে বলছে? জাংকুক দীর্ঘশ্বাস ফেলে পাশে তাকায়। তে তখনও জাংকুকের দিকে তাকিয়ে হাসছে। জাংকুক যেন আর থাকতে না পেরে তের দিকে ফিরে সেও হেসে দেয়। জাংকুকের হাসি দেখে তের অত্যাধিক অবাক হওয়া ভঙ্গিতে জাংকুকের মুখের সামনে ঝুঁকে যায়। ঘাড় বাঁকিয়ে কিউট একটা স্মাইল দিয়ে বলে, আল্লাহ, আপনি হাসতেও পারেন? কেন পারি না? জানেন না ছেলেদের এরকম সুন্দর হতে নেই? এটা পাপ, ঘোর অপরাধ, শাস্তির যোগ্য আপনি। কেমন শাস্তি? শাস্তি হলো আপনি হাসতে পারবেন না। হাসলে আপনাকে আরো বেশি সুন্দর লাগে। তের এই কথায় জাংকুক আরো প্রশস্ত হেসে উঠল। তে ঠোঁট ফুলিয়ে বসে। তারপর মুখ কালো করে বলল, আপনি জাংকুককে চেনেন? একদম আপনার মতো দেখতে, কিন্তু সে হাসে না। কেমন রাক্ষসের মতো গম্ভীর হয়ে থাকে। মনে হয় পানি ছাড়াই কাঁচা চিবিয়ে খাবে আমায়। প্রণয়হীন পুরুষ একটা। তের কথা শুনে জাংকুক রীতিমতো অবাক। মেয়েটা জানেও না যে সে কি বলে গেল এতক্ষণ। তের এইদিকে কোনো হেলদুল নেই। সে আপন মনে জাংকুকের বিরুদ্ধে অভিযোগ জাহির করছে। জাংকুক এবার থেকে ধূপ করে সোফায় ফেলে হাত দুটো আটকে ধরলো। ঝুঁকে গেল তের মুখের কাছে। জাংকুকের এমন কাণ্ডে তে কিছুটা চমকে উঠল। ভরকে গেল মেয়েটা। মাসুম ফেস বানিয়ে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুকের উষ্ণ নিঃশ্বাস তের চোখে মুখে আছড়িয়ে পড়ছে। তে বারে বারে পলক ফেলে দেখছে তার সামনে সুদর্শন পুরুষটাকে, যে কিনা তার পানে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আবার বলো, কি বললে? আমি কি? রাক্ষস
রাক্ষস আনরোম্যান্টিক। আমি কিছুই বলিনি। তাই তে কিছুটা সময় নিস্তব্ধ থেকে পিছন দিকে চোখ এবং ভ্রু দ্বারা ইশারা করে বলল, ওই যে দাদু। জাংকুক ফট করে পিছন ফিরে তাকাতেই তে জোরে হেসে উঠল। এক ঝটকায় জাংকুকের কাছ থেকে নিজেকে মুক্ত করে বিছানার কাছে চলে গেল। সাথে সাথে জাংকুক বিস্মিত, মেয়েটা তাকে বোকা বানালো। জাংকুক নিজেকেও মনে মনে বকলো, এত রাত্রে দাদু কোথা থেকে আসবে সেটাও তার ভাবা উচিত ছিল। এইদিকে তে জাংকুককে বোকা বানিয়ে বেশ মজা পেয়েছে, তাই তো গালে হাত রেখে হেসে চলেছে। পেটে হাত চেপে বলল, বুদ্ধু ডাক্তার সাহেব। তবে রে, সোফা থেকে হাওয়ার বেগে ছুটে আসলো জাংকুক। তেও কম যায় নাকি। জাংকুকের কাছে ধরা না দেওয়ার জন্য পালাতে লাগলো। জাংকুকও তেকে ধরার জন্য তার পিছনে ছুটলো। পুরো রুম জুড়ে তারা এক প্রকার বাচ্চাদের মতো ছুটোছুটি লাগিয়ে দিয়েছে। সাথে কক্ষ মেতে উঠেছে দুই নরনারীর হাসির গুঞ্জনে। বিছানা, সোফা, টি টেবিলের চতুর্দিকে তে পাক খাচ্ছে, সাথে জাংকুকও। তে মাঝে মধ্যে জিভ ভাঙায়, তো আবার বুড়ো আঙ্গুল দেখিয়ে বলে, পারবেন না ধরতে। জাংকুকও চ্যালেঞ্জ একসেপ্ট করে, সে তেকে ধরেই দম নেবে। কিন্তু তে নিজের চিকন নরম শরীর নিয়ে এদিক ওদিক গেলেও জাংকুকের জন্য তা মুশকিল হয়ে পড়েছে। জাংকুক কোমরে হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ল, মাথায় বুদ্ধি খেলে গেল। ঠোঁট বাঁকিয়ে জোর গলায় পড়ল, তে ককরোচ। পা থেমে গেল তের, ভয়ে কানে হাত দিয়ে চিৎকার করলো, কোথায় ককরোচ, বাঁচান। জাংকুক বাঁকা হেসে তের কাছে ধেয়ে গেল। মেয়েটাকে তুলেই বিছানায় ফেলে হাত দুটো বিছানার সাথে চেপে ধরলো। তের ছোট্ট শরীর এখন জাংকুকের প্রশস্ত দেহের নিচে। হুট করে এরকম হয় তে সজোরে নিঃশ্বাস ফেলছে। বুকের ওঠানামা ক্রমশ বেড়েই চলেছে। তের কপালের উপর এসে হাজির হলো বেহায়া কেশ। জাংকুক ঠোঁট কামড়িয়ে হাসলো, ফু মেরে কপালে পড়ে থাকা চুলগুলো উড়িয়ে দিয়ে তের উদ্দেশ্যে লো ভয়েসে বলল, এবার কোথায় পালাবি। তে ঠোঁট ফুলিয়ে কিছু বলতে নিলে জাংকুক অধরে তর্জনী আঙ্গুল ঠেকিয়ে বলে, চুপ, অনেক বলেছ আর আমি শুনেছি, পাগলামি করেছ আর আমি দেখেছি, এখন আমি যা করব তা চুপচাপ অনুভব করবে। জাংকুকের অন্তরের কোণে সৃষ্টি হলো উতাল পাতাল ঢেউ। এক অজানা অনুভূতিরা হানা দিয়েছে তার হৃদয় মাঝারে। নেশাগ্রস্ত তের মিটিমিটি তাকিয়ে আছে জাংকুকের পানে। জাংকুক যেন কোনো এক ঘোরের মাঝে চলে গিয়েছে। নেশাহীন মাতাল লাগছে নিজেকে। দিশেহারা বেয়ে বেয়ে চলেছে শীতল শিহরণ। বাহিরে ঠান্ডা হাওয়া রুমকে শীতল করে তুলেছে। বেশ কিছুক্ষণ জাংকুক তাকিয়ে থাকলো তের মুখপানে। হলদেটে ফর্সা সুশ্রী মাসুম সুরত, মায়া ভরা চেহারা, কাজল কালো চোখ। এই সুবাসিনী যেন আজ জাংকুককে বড্ড টানছে। মেয়েটা তার অর্ধাঙ্গিনী, পবিত্র বন্ধনের একটা টান আছে না। তেকে শুধু নিজের দায়িত্ব ভাবা জাংকুকের মস্তিষ্ক আজ এখন এই মুহূর্তে পুরোটাই অন্তরের বিরুদ্ধে। এইদিকে তে নীরব। এক নেশার মাঝেও সে অনুভব করতে পারছে জাংকুকের দুর্ধর্ষ চাহনি, যা তের ছোট্ট হৃদয়কে সিক্ত করে তুলছে। মুহূর্ত গড়ালো, কিয়ৎকাল যেতে এমন কিছু ঘটলো যা তেকে কাঁপিয়ে তুললো। গলা শুকিয়ে গেছে মেয়েটার। জাংকুকের পুরুষালী উষ্ঠ ছোঁয়া তার গলদেশে আবৃত করে ফেলছে। ছোট্ট ছোট্ট মৃদু সুখে হারিয়ে যাচ্ছে তে, শরীর নেতিয়ে পড়েছে। তার হাতের কবজি জাংকুকের খুব সঙ্গোপনে কৌশলে চেপে ধরে আছে বিছানার সাথে। হালকা মিষ্টি মধুর ব্যথাযুক্ত চুমুতে ভরিয়ে দিচ্ছে জাংকুক তের গ্রীবা বন্ধন। আজ জাংকুক নিজের মাঝে নেই। মৃদু ব্যথায় আর্তনাদ করে উঠল তে। এই ছোঁয়া তার জন্য একদম নব। তে নিজেকে সরিয়ে নিতে চাইলে জাংকুক তা দিল না। শক্ত করে নিজের অধীনে রাখলো তের নরম দেহটাকে। বেসামাল ছোঁয়ায় ভরিয়ে দিতে লাগলো মেয়েটার গ্রীবাদেশ। সেকেন্ড পেরোলো, অতিবাহিত হলো মিনিটও। জাংকুক মাথা তুলে তের দিকে তাকাতেই দেখলো মেয়েটা চোখ বন্ধ করে আছে। নরম গোলাপি ঠোঁট দুটো কেঁপে চলেছে অবিরাম। জাংকুক পারল না নিজেকে সামলে রাখতে। টুপ করে একটা চুমু এঁটে দিল সেই গোলাপি পাপড়ি জোড়ায়। তারপর আবারও মুখ গুজে দিল গলায়।
আমি ঘুমাবো। অত্যন্ত শুকনো সুরে কাপা কণ্ঠে কোনো রকম কথাটি উচ্চারণ করলো তে, কিন্তু তা জাংকুকের কান পর্যন্ত পৌঁছালো কিনা সেটা বোঝা যায়নি, কারণ জাংকুক তখনও তের মাঝে বিলীন। অনেকটা সময় চলে যাওয়ার পর শোনা গেল মেয়েটার গভীর নিঃশ্বাসের শব্দ। জাংকুক দেখলো তে ঘুমের সাগরে তলিয়ে গিয়েছে। জাংকুক উঠে তেকে ভালোভাবে শুয়ে দিল, গায়ে চাদর চাপিয়ে কপালে চুমু দিয়ে বেড সাইডের টেবিল থেকে নিজের ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল।